আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 4 জনের যাবজ্জীবন, 10 জন খালাস। গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্যর্থ বললেন এনসিপি আহ্বায়ক। 6 মাসে কোনো খাতে নেই উল্লেখযোগ্য অগ্রগতি, উস্কানি নয় একসাথে দেশ গড়ার আহ্বান চিফ হুইপের। তারা বলেছিল যে কনফিডেন্স, আত্মবিশ্বাস তারা দেখিয়েছিল যে তারা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আনবে এবং প্রশাসন আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করবে, কোনো কিছুই কিন্তু তারা পারেনি। ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে হচ্ছে সরকারকে। 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা সিপিডি, স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাণিজ্য এগিয়ে নিতে চায় ভারত, বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে হাই কমিশনার। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। দুই দেশের ডেমোগ্রাফি হচ্ছে ইয়াং জেনারেশন, আমরা যাই করি উই হ্যাভ টু কিপ দেম ইন মাইন্ড। এলজিআরডি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। মালয়েশিয়ায় কুমির পাঠাতে সিন্ডিকেটের অভিযোগ, জনশক্তির রপ্তানিকারকদের শর্ত পূরণ করা এজেন্সিদের যুক্ত করার চেষ্টা চলছে, জানালেন মন্ত্রী। ওয়েলসেলের মাধ্যমে তো যাবেই, যারা ওয়েলসেল ইজ ওপেন থাকবে, দূষণের যারা এগুলা বাতিল, এরার পরে যেগুলো থাকবে সবকেই ওই অফিসিয়ালি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে এটাকে টপ করে এরা সবাই ব্যবসা করতে পারবে। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার রায়ে সিরাজউদ্দৌলা, শাহাদাত হোসেন, শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মামলার অপর 4 জনকে যাবজ্জীবন ও 10 জনকে খালাস দিলেন হাইকোর্ট। এই বিষয়ে কথা বলছেন আসামি পক্ষের আইনজীবী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তার জন্য আমরা আপিল আদালতে গিয়ে বাকি ন্যায় বিচার পাবো। কোর্ট ডাইং ডিক্লারেশনের উপর গুরুত্ব দিয়েছে, যেহেতু আই উইটনেস পাওয়া যায়, ডাইং ডিক্লারেশনের উপর গুরুত্ব দিয়েছে। কোর্ট কি অবজারভেশন দিয়েছে? আর সেকেন্ড হলো, এই মামলাটাকে আপনি মিডিয়া ট্রায়াল বলেছিলেন শুনানিতে, কোর্ট কি মিডিয়া ট্রায়ালের বিষয়ে কোনো অবজারভেশন দিয়েছে? না, মিডিয়া ট্রায়ালের ব্যাপারে কোনো অবজারভেশন দেয় নাই, কিন্তু আমি আগে থেকেই বলেছি, এখনও বলছি, যদি অতিমাত্রায় কোনো ক্রিমিনাল কেসের মিডিয়া ট্রায়াল হয় তাহলে অনেক সময় নিম্ন আদালতের বিচারকদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ হোয়াট ইজ মিডিয়া ট্রায়াল। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। এখানে দেখেন না, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। আর যে বাকি 6 জন নিয়েছে তার মধ্যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এবং তাও বলেছেন হাইকোর্ট বিভাগ যে ওই সংশ্লিষ্ট বিচারিক আদালতের বিচারিক ক্ষমতাকে কেড়ে নিয়েছেন। এর মানে কি, মিডিয়া ট্রায়াল হলে অনেক সময় নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেন না। আরেকটি আমি অবজারভেশন দিয়েছেন ডাইং ডিক্লারেশন সম্পর্কে। আমি আর্গুমেন্ট রেখেছিলাম, ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরখা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ, বাকি 1 জন কোথায় গেল? যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে তারা এই বোরকাকে করবরেট করে নাই। সেই কারণে আজকে মনিকে, কামরুন্নাহার মনিকে খালাস দিয়েছেন। কামরুন্নাহার মনি হলে বোরকা কেনার দায়িত্বে ছিলেন বলে এলিগেশন। কামরুন্নাহার মনি যদি খালাস পেয়ে থাকে তাহলে বোরকা আসলো কোথা থেকে? এই বোরকা কোথা থেকে বাই করা হলো? কামরুন্নাহার মনির দায়িত্ব হলো বোরকা কিনার। দেখা গেছে যেদিন কনস্পিরেসি হওয়ার কথা তার 2 দিন আগে বোরকা হয়ে গেছে। এই বোরকার যে সব থেকে কেনা হয়েছে তাদেরকে এখানে সাক্ষী করা হয়েছে, তারা কামরুন্নাহার মনিকে চিনেই নেই। যদি না চিনে থাকে এই জন্য কামরুন্নাহার মনিকে এখান থেকে খালাস দেওয়া হয়েছে। যদি দেওয়া হয় তাহলে বোরকার অস্তিত্ব কোথা থেকে আসলো? কামরুন্নাহার মনি ছাড়া আর তো কেউ বোরকা নিয়ে আসে নাই। তাহলে পুরুষ, মেয়ে কি করে পুরুষ হলো? নারী কি করে পুরুষ হলো?
এই রহস্যগুলো আশা করি আমরা পরবর্তী আদালতে উন্মোচিত হবে। জি জি, তাজুল ভাই, আমি পিছিয়ে দাঁড়াইছি। কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। ভাই একটু কাকে কাকে কি দিচ্ছে সাদাটা একটু বলবেন একটু। হ্যাঁ, এটা আমি যেটা এই বিষয়ে আরো তথ্য জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, রায় নিয়ে পরিবার কি বলছে, তারা কি সন্তুষ্ট কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানাবেন। আরিফ, আপনি শুনতে পাচ্ছেন? আরিফ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম রায় নিয়ে পরিবার কি বলছে, তারা এই বিষয়ে সন্তুষ্ট কিনা। একটু আগে এই মামলার বাদী নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাথে কথা বলেছিলাম। নোমান যেটি বলেছে, আদালত যে রায় দিয়েছে সে রায়তে তারা সন্তুষ্ট। তবে এর আগে নুসরাতের মা শিরিন আক্তার যেটি বলেছে, নিম্ন আদালতে যে 16 জনের রায় দিয়েছিল সে রায় যেন উচ্চ আদালতে যেন বহাল থাকে। তবে রায়ের পরে নোমানের বক্তব্য হচ্ছে যে সেটি হচ্ছে যে রায় উচ্চ আদালত দিয়েছে সে আদালতে তারা সন্তুষ্ট। তবে আমি আপনাকে যদি একদম পিছনের যে ঘটনাগুলো ঘটেছে সেটি যদি বলি, 2019 সালের 27 মার্চ সিরাজউদ্দৌলা নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করার প্রেক্ষিতে তার মা সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে একটি যৌন হয়রানির মামলা করে। সেদিনে সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে। তার পরবর্তীতে হচ্ছে 4 এপ্রিল শাহাদাত হোসেন শামীম এবং সিরাজউদ্দৌলা জেল হাজতে বসে একটি হত্যার পরিকল্পনা করে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটু আগে আপিলের রায় হয়েছে, সে রায়ে দুজনকে যে ফাঁসির যে রায় হয়েছে নিম্ন আদালতে সেটি বহাল রয়েছে। 4 জনের যাবজ্জীবন হয়েছে এবং 10 জনকে খালাস দিয়েছে। তো আমরা এটি অতীতের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর বিশ্লেষণে যেটি দেখেছি, শাহাদাত হোসেন শামীম যে নুসরাত জাহান রাফি মাদ্রাসা আসা যাওয়ার সময় দীর্ঘদিন ধরে তাকে বিরক্ত করত এবং কি হচ্ছে সিরাজউদ্দৌলা সর্বশেষ 27 মার্চ যেদিন তাকে যৌন হয়রানি করেছিল, যৌন হয়রানির পরে যখন জেল হাজতে গিয়েছে সে জেল হাজতে বসে এখান থেকে শাহাদাত হোসেন শামীম গিয়ে সিরাজউদ্দৌলার সাথে পরামর্শ করে এই হত্যার পরিকল্পনা করে, যেটি 6 এপ্রিল নুসরাত যেদিন আলিম পরীক্ষা দিতে যায়, যাওয়ার পরে তাকে নিচ থেকে তুলে ছাদে নিয়ে যায়। সেখানে তারা বেশ কয়েকজনে সেদিন তাকে কিলিং মিশন করে। সেটি হচ্ছে যে সেখানে সেই কিলিং মিশনের ঘটনাস্থলে কিন্তু তারা সফল হয়নি। পরবর্তীতে হচ্ছে 10 এপ্রিল রাতে নুসরাত মারা যায়। আমরা এই বিষয়ে এখন হচ্ছে যে এখানে যে নুসরাতের মা রয়েছে, আমরা নুসরাতের মায়ের সাথে এখনো রায় পরবর্তী কোনো বক্তব্য আমরা জানতে পারিনি, তবে আমরা নুসরাতের ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি। তবে এই মুহূর্তে এই এলাকার যে সকল বাসিন্দা যারা আছে তারা যেটি বলছে, যদিও এর আগে 24 অক্টোবর 2019 সালে যে রায় দিয়েছে সে রায় নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ছিল। কারণ হচ্ছে এই যে ঘটনা, সে ঘটনার সাথে 16 জনের সম্পৃক্ততা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, অনেক আইনজীবীরাও বলেছেন একটি হত্যাকাণ্ডের সাথে 16 জন কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারে না, যেটি হচ্ছে যে পিবিআইকে অনেকে দোষারোপ করছেন। কিন্তু সর্বশেষ আজ যখন আপিল বিভাগ থেকে রায় হয়েছে, সে রায়ে হচ্ছে এখানে 2 জনের ফাঁসি বহাল রয়েছে এবং 4 জনের যাবজ্জীবন, 10 জন খালাস। এই রায়কে অনেকে এটি আসলে ভালোভাবে দেখছে। এই রায়ে অনেক এলাকাবাসীর অনেকে বলছে তারা এই রায়ে সন্তুষ্ট। অন্যদিকে হচ্ছে আসামি পক্ষের যারা যেটি বলছে যে 10 জন খালাস পেয়েছে, আমরা আসলে এখনো সুনির্দিষ্টভাবে জানতে পারিনি কারা খালাস পেয়েছে। তবে আসামি পক্ষের যারা আছে তাদের পরিবারের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে আজকের যে রায় হয়েছে সে রায়ে অনেক পরিবার কিন্তু সন্তুষ্ট হয়েছে। যারা খালাস পেয়েছে তারা বলছে তাদের এই রায় আসলে সন্তোষজনক। আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। 6 মাস সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট না হলেও বিএনপি সরকার ব্যর্থ। অদক্ষতা, পরিকল্পনাহীনতায় সরকার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে এনসিপি। জ্বালানি সংকট, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, হাম নিয়ে সরকারের ব্যর্থতা ও অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপানোর সমালোচনা করেন দলটির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন, গুম তদন্তের অস্থিরতা, আস্থাহীনতা, কার্যকর মানবাধিকার কমিশন না থাকা, সাংবাদিকদের হয়রানি সহ নানা কারণে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে। সরকার পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করলে ব্যাপকভাবে গণ আন্দোলনের মুখে পড়তে হবে, হুঁশিয়ারি দেন তিনি। ও সময় শেখ হাসিনা রায়ের বিচার কার্যকর করা এবং ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে নেয়ার তাগিদ দেন এনসিপির আহ্বায়ক। এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে
ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের জায়গা যদি আপনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে 10 থেকে 15 টাকা করে করে সবগুলোতেই বেড়েছে। এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। কারোর উস্কানিতে নয়, দেশ ও জনগণের উন্নয়নের সরকারের কর্মকাণ্ড দেখে বিচার করার আহ্বান জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ। দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি ও গণতন্ত্রের মধ্যে দায়িত্ব নিয়েছে এই সরকার। বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দেওয়ায় বিদ্যুৎ নিয়ে সংকটে পড়তে হচ্ছে দেশের জনগণকে। জানান, ইরান আমেরিকার যুদ্ধের কারণে 85টি দেশে একযোগে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করা হয়নি। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে যারা ভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তাদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ। আমাদের কিছু মানুষ অসুস্থ হয়ে রাস্তায় নেমে বলে, এই যে মানে এই এখন বিদ্যুৎ নাই, সামনে হেরিকেন দিয়া কিছু মানুষ বসবে। তাই এখন আবার সুস্থ করে বলছে, এই পিছনে ফ্যান ঘুরে কিন্তু দেখা যায়, পিছনে ফ্যানের বাতাস, সামনে হেরিকেন, ডাবল স্ট্যান্ডার্ড। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশে তৈরি যারা করে, সেইখানে কিন্তু আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে হচ্ছে নতুন সরকারকে। কিন্তু পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক অবস্থা নিয়ে পর্যাপ্ত তথ্য ও নথি প্রকাশ না করায় অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক। 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডি জানায়, সরকার কর ছাড় এবং বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিলেও উদ্বেগের জায়গাও রয়েছে। অর্থনীতির 31টি সূচকের 19টি অবনমন ঘটেছে। ডক্টর দেবপ্রিয় জানান, গেল 6 মাসে গ্যাস সংকটের কারণে 3টি শিল্পাঞ্চলে প্রায় 100 কারখানা বন্ধ হওয়ায় 62,000 শ্রমিক কর্মহীন। শিল্প খাতে উৎপাদন সূচক প্রায় শূন্যে ঠেকেছে। সার কারখানায় উৎপাদন কমে যাওয়ায় কৃষিতে বিরূপ প্রভাবের শঙ্কা দেখা দিয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার প্রথমার্ধে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 2.22%, যা চলতি বছরে সর্বনিম্ন। রাজস্ব আদায়ের যে হার, তাতে চলতি অর্থ বছরও 1,30,000 টাকা ঘাটতি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে সরানোর প্রক্রিয়া, বিভিন্ন স্থানে মব কার্যক্রমের সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। বলেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এবং আমি সবসময় মনে করি যে প্রেস ব্রিফিং এর চেয়ে বেশি হলো বাংলাদেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছে কিনা এবং সেটা দেশীয় এবং বিদেশি, সেটার একটা মূল্যায়ন করার প্রয়োজন ছিল। এটার ব্যতিরিকে আগামী দিনে আগানো কষ্ট হবে এবং এখন আমরা যেভাবে আবার IMF, বিশ্বব্যাংক ইত্যাদি থেকে আলোচনায় আসবে, নিচ্ছি টাকা, এগুলি নেওয়ার পূর্বে এই টাকাগুলো পরিশোধ করার ক্ষেত্রে কয় প্রজন্ম লাগবে, এই একটা মূল্যায়নের খুব প্রয়োজন ছিল। দর্শক, নুসরাত হত্যা মামলার রায় নিয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেটা হচ্ছে ফেনী জেলার সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সাইক্লোন সেন্টারের 3য় তলায় তৎকালীন সময়ের আলিম পরীক্ষার্থী, যিনি ইতিপূর্বে 2টি পরীক্ষা দিয়েছিলেন, ঘটনার দিন তার আরবি প্রথম পত্রের পরীক্ষা ছিল। এই হতভাগ্য ছাত্রীর নাম হচ্ছে নুসরাত জাহান রাফি, যারা আপনারা সবাই নুসরাত বলে জানে এবং বাংলাদেশের মানুষের কাছে নুসরাত হত্যাকাণ্ড বলে পরিচিত। সেই মামলায় আপনারা জানেন, নিম্ন আদালত 16 জন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। সেই 16 জন মৃত্যুদণ্ডের রায়ের পরে আপনারা এও জানেন যে আমাদের ফৌজদারি ব্যবস্থায় নিম্ন আদালত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিলে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল হাইকোর্ট বিভাগ সেই দণ্ডটা মঞ্জুর না করেন রেফারেন্স আকারে, ততক্ষণ পর্যন্ত দণ্ড কার্যকর হয় না। সেই হিসেবে এই রেফারেন্সের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত 16 জন অভিযুক্ত দণ্ডিত ব্যক্তি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিজ নিজ দায়িত্বে আপিল দায়ের করেন। সবগুলো শুনানি চলছিল। আমাদের মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি AKM রাশিদুজ্জামান রাজা দ্বৈত বেঞ্চে। আপনারা জানেন, অতি সম্প্রতি রামিসা হত্যাকাণ্ডের পরে
বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নারী এবং শিশু নির্যাতন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার ক্ষেত্রে রেফারেন্স এবং আপিল শুনানির জন্যে বিশেষ বেঞ্চ গঠন করেছেন। এটি হচ্ছে সেই বিশেষ বেঞ্চ। বিশেষ বেঞ্চ গঠনের পরে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমি বলেছিলাম যে প্রত্যেকটি মামলার জন্যে আমাদের সুনির্দিষ্ট প্রসিকিউশন টিম থাকবে যারা এই মামলার শুনানি করবে। গুরুত্ব বিবেচনায় এই সমস্ত কোনো মামলার ক্ষেত্রেই আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না এবং ইতিমধ্যেই সেই কোর্টে প্রায় 20টির মতো মামলা নিষ্পন্ন হয়েছে। আজকে অতীব আলোচিত মামলা নুসরাত হত্যা মামলার আপিল রেফারেন্স নিষ্পত্তি হলো। আমাদের পূর্ব এই মামলার শুনানির ক্ষেত্রে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির আমার ডান পাশে আছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইমাম হোসেন তারেক আমার পাশে আছেন, আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল আখি, সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ, সহকারী অ্যাটর্নি জেনারেল মোতালেব সহ যারা দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন পর্যন্ত এই মামলার বিচার এবং আপিল নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। আমি নিজেও রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দিয়েছি, আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে রায়ের জন্য নির্ধারণ করেছিলেন। আজকে আপনারা সবাই উপস্থিত ছিলেন। সুদীর্ঘ সময় দিয়ে আদালত তার পর্যবেক্ষণে প্রত্যেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন এবং সবশেষ আদালতের মূল যে রায় সেটি আমি আপনাদেরকে বলছি। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাস। কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল, আমরা তখন সেখানেই ছিলাম। 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এসেছে। দুদেশের জনগণ ও অর্থনৈতিক স্বার্থে এসব বিষয়ে পর্যালোচনা করে বাণিজ্য সম্পর্কে এগিয়ে নেওয়ার প্রয়োজন বলেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দুজনই। মন্ত্রী জানান প্রায় $13 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য আছে বাংলাদেশ ভারতের। সাক্ষাতে দুদেশের বাণিজ্য সম্পর্কে এগিয়ে নেওয়া ল্যান্ড বর্ডারগুলো কার্যকর করা নিয়ে আলোচনা হয়েছে, কারণ ভোক্তাকে কম মূল্যে পণ্য দিতে চায় সরকার। এ সময় প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন বাংলাদেশ ভারতের সাথে রাজনৈতিক টানাপোড়েন থাকবে, কিন্তু সেটা অর্থনীতির উপর প্রভাব পড়বে না। সাধারণ মানুষ চায় শান্তি, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য। এসব হতে পারে বাণিজ্যের মাধ্যমে। দুদেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা বুঝতে হবে, পারস্পরিক নির্ভরতা হতে পারে স্থায়ী সমাধান। ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি 2 দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। 2 দেশের ডেমোগ্রাফি হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা যাই করি উই হ্যাভ টু কিপ দেম ইন মাইন্ড। স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসন। সাক্ষাতে 2 দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে জানান প্রতিমন্ত্রী। বলেন সৌজন্য সাক্ষাৎ হলেও উভয় দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে PPP মডেলে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি,
পানি সরবরাহের মতো আধুনিক প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এছাড়া সরকারের নির্বাচনী ইস্তেহারের বাইরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন রাষ্ট্রদূত। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনিয়ম অরাজকতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবে তা ঠিক করবে স্থানীয় নেতাকর্মীরা। হয়তো দুই একজন থাকতে পারেন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন, দলকে শক্তিশালী করতে হবে। রংপুর মহানগরীতে একই পরিবারের 4 জনের কিলিং মিশনে শুধু 2 জন অংশ নিয়েছিল নাকি আরও কেউ ছিল? ঘটনার সময় কারণ ধর্ষণ বা মরদেহে কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছিল কিনা? হত্যাকাণ্ডের পর 2 জন খুনি কিভাবে এতটা সময় ওই বাড়িতে অবস্থান করলো? এসব প্রশ্নের উত্তর মিলছে না। যদিও পুলিশ বলছে আপাতত 2 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও অন্যান্য বিষয়গুলো তদন্তে আসবে। ময়নাতদন্ত আর ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেসবের খোলাসা করতে চায় পুলিশ। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার মোটিভ উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুগ্ধ দাস ও সিদ্ধার্থের কাছে পাওয়া তথ্যকেই মুখ্য হিসেবে দেখছে তারা। যুক্তি হিসেবে ঘটনার পর বাসায় ইয়াবা, খেজুর, শশা খাওয়া এবং স্বর্ণে এক্সপার্ট প্রসঙ্গকে দেখানো হয়। ঘটনার আগে পরেও তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। পুলিশের যুক্তি, সিদ্ধার্থ মুগ্ধের দেয়া তথ্যানুযায়ী লুট করা স্বর্ণগুলো পাওয়া গেছে মন্দিরের পাশে একটি নারিকেল গাছের নিচে। এছাড়া ফিঙ্গারপ্রিন্টের আলামত নষ্ট করতে শিক্ষক পরিবারের মোবাইল ফোনগুলো ডিটারজেন্ট দেয়া বালতির পানিতে রাখা হয় বলেও দাবি করে পুলিশ। ফোনগুলো তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে, তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে সেই উদ্দেশ্যে তারা এটা পানিতে ভিজিয়ে রাখে। তারপরে তারা যাওয়ার সময় এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতো উদ্ধার করেছি। 4 মানুষকে হত্যার পর খুনিরা ওই বাসাতেই অবস্থান করলো, পেশাদার খুনির মতো আচরণ করলো, অথচ তাদের নামে থানায় কোনো মামলা কিংবা অভিযোগও নেই। বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ নিহতের স্বজনেরা। আমি এটা অন্য কোনো জিরো আছে, আগে থেকে অন্য কোনো জের আছে, এটা একটা সাদিটা বলতেছে এটা একটা নাটক। প্রশ্ন থেকে যায় যে 4 জনকে মারতে মাত্র 2 জন ছেলে, যদিও তারা মাদকাসক্ত, এটা আদৌ কিন্তু মানে কতটুকু সম্ভব? তদন্ত সূত্রগুলো বলছে শুক্রবার ভোরের ঘটনা হলেও মরদেহ উদ্ধার হয় শনিবার রাত 11টার পর। এত কম সময়ে দুর্গন্ধ বের হওয়ায় কিছুটা বিস্মিত স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, তাহলে কি কোনো কেমিক্যাল ব্যবহার করেছিল খুনিরা? ঘটনাটি কি পূর্ব পরিকল্পিত? তাই ময়নাতদন্তের মধ্যে ঘটনার সময়, কারণ, খুনিদের বাড়িতে অবস্থান, ধর্ষণ এবং কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছিল কিনা বিষয়গুলো নিশ্চিত হতে চায় পুলিশ।
এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। মাদক সেবী যারা তারা লাফিয়ে উঠে ওরা বিভিন্ন একটার পর একটা করছে। গণপতির ভাতিজি জামাই দাবি করেন বাড়ি বানানোর সময় টাকা পয়সা চাওয়ার একটি বিষয়ে তার সাথে আলাপ করেছিলেন শ্বশুর। আমাকে উনি বাড়ি করার সময় ওনার বাড়িটা নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুখ এটা সেটা। আমি যে কারা চায়, পরে আমাকে বলছিল যে আমি মীমাংসা করছি। এইরকম গন্ধ এটা তো আমরা কল্পনাও করিনি যে এরকম ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটবে। যে কোনো কেউ ষড়যন্ত্র আছে, মানে অন্য লোকও আছে। বৃহস্পতিবার নগরীর মাসুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বগুড়ার সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর উপজেলার আশাকোলা এলাকায় হয় এই হত্যাকাণ্ড। নিহত সাইফুল নুনগোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ ও স্বজনরা জানান, স্থানীয় বাঘুপাড়া বাজারে চা পানের পর ভাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল। আশাকোলা সেতুর কাছে পৌঁছালে মোটরসাইকেলের মাধ্যমে তার গতিরোধ করে 3 যুবক। পূর্ব পরিচিত হওয়ায় সাইফুল তাদের সাথে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় 3 যুবক ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে এলো পাতারি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। ঘটনার সাথে যারা জড়িত আমরা ইতিমধ্যেই শনাক্ত করেছি। আমি তদন্তের সাথে সেটা এখন গোপন রাখছি। আর তাদেরকে ধরার জন্য একাধিক টিম কাজ করছে। ইনশাল্লাহ আমরা তাদেরকে ধরতে সক্ষম হব। কিশোরগঞ্জের ভৈরবের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 12টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। সৈকত ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্বজনরা জানায়, গতরাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। টিনপট্টি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়, পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা সৈকতকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায়, গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বর্তমানে জামিনে ছিলেন সৈকত। রাজনীতির পাশাপাশি ভৈরব চেম্বার অব কমার্সের সাবেক পরিচালকও ছিলেন তিনি। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরের শিবচরে মাকে ধর্ষণের পর হত্যা ও শিশুকে নদীতে ফেলে দেওয়ার ঘটনার 5 দিন পর শিশু আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার নিখলি এলাকার মাদ্রাসা ঘাটে আরিয়াল খা নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নদে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা শিবচর থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে গত 19 আগস্ট শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় ঝোপের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করে। এই ঘটনায় 20 আগস্ট নিহত শম্পার বাবা সামরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও র্যাবের অভিযানে ফারুক মোল্লা নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় শম্পা খাতুনকে ধর্ষণের পর হত্যা ও শিশু আবিরকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে সে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। তবে কর্মী যাওয়ার আগে শুরু হয়েছে সিন্ডিকেট বিতর্ক। দেশটির অনলাইন ব্যবস্থায় 25 রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। জনশক্তি রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে মালয়েশিয়া শ্রমবাজার। কর্মীদের গুনতে হয়েছে বাড়তি অর্থ। এ থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, 25 এজেন্সির বিষয়ে মালয়েশিয়া সরকার এখনো কিছুই জানায়নি। 2-1 দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হবে। মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। গুরুত্বপূর্ণ এই বাজারে বারবার আলোচনায় এসেছে সিন্ডিকেট, অব্যবস্থাপনা, বাড়তি অভিবাসন ব্যয় আর নানা অনিয়মে বন্ধ হয়েছে কয়েকবার।
ভিসা বাণিজ্য, চাহিদার অতিরিক্ত কর্মী প্রেরণ এবং বাড়তি অভিবাসন ব্যয়ের অভিযোগে সবশেষ 2024 সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর আবারও চালুর চেষ্টা করে সরকার। অন্তর্বর্তী সরকারের পর বর্তমান সরকারও সেই চেষ্টা অব্যাহত রাখে। তবে এতে গতি পায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর। উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছিলেন, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে কর্মী যাওয়া। তবে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই আলোচনায় সেই সিন্ডিকেট প্রথা। 25 রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির অনলাইন কর্মী ব্যবস্থাপনা পদ্ধতি FWCMS। যদিও এবার সিন্ডিকেট মুক্ত রাখার ঘোষণা ছিল সরকারের কর্তা ব্যক্তিদের। সীমিত এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেলে শ্রমবাজারটি আবারও ঝুঁকিতে পড়বে বলেও মনে করেন জনশক্তি রপ্তানিকারকদের একটি পক্ষ, যদিও এ নিয়ে ভিন্ন মত আছে। আগের মতো সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজার খোলা হয় তাহলে কিন্তু এটা বাজারটা দীর্ঘদিন সাস্টেইন করবে না, আগের মতো আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং শ্রমিকেরা কিন্তু অতিরিক্ত খরচ কিন্তু আগের মতোই দিতে হবে এবং তার চেয়েও বেশি দেওয়া লাগতে পারে এবং সর্বোপরি সরকারের এবং দেশের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হবে। এই যে লাইসেন্সের তালিকা আমরা দেখতে পাচ্ছি সেটা মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে এটা করা। এটাকে আমরা সিন্ডিকেট না বলে এটাকে আমরা যদি প্রসেসিং সেন্টার বলি তাহলে কিন্তু সমস্যার সমাধান অলমোস্ট হয়ে যায়। সকল ব্যবসায়ী এখানে ব্যবসা করতে পারবে এই প্রসেসিং সেন্টারের মাধ্যমে। অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে কখনো সুফল মেলেনি। বারবার হুমকির মুখে পড়েছে শ্রমবাজারটি। ভোগান্তিতে পড়তে হয়েছে কর্মীদের, গুনতে হয়েছে বাড়তি অভিবাসন ব্যয়। তাই একটি স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পরামর্শ তাদের। সিন্ডিকেটের মাধ্যমে যেন এই মালয়েশিয়ার বাজারে শ্রমিক না পাঠানো হয়, যেখানে আমাদের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রিক্রুটমেন্ট সিস্টেম তৈরি করা উচিত, যেখানে কোনো সিন্ডিকেট লাভবান হবে না, বরং এক একজন অভিবাসী কর্মী লাভবান হবে। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, 25টি রিক্রুটিং এজেন্সির বিষয়ে মালয়েশিয়া সরকার এখনও কিছু জানায়নি। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা চলছে। শর্ত পূরণ করা সব এজেন্সিকে যুক্ত করতে তারা সচেষ্ট বলেও জানান তিনি। এটা যতক্ষণ পর্যন্ত তারা গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লারেশন না আসবে ততক্ষণ পর্যন্ত তো আমরা কোনো কিছু বলতে পারবো না অ্যাডভান্স। আগামীকাল অথবা পরশু এর মধ্যে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে আমরা যে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাব আলোকে ইনশাআল্লাহ ওদের থেকে যে সরকার সিদ্ধান্ত আসবে আমরা আমাদের জায়গায় অটল রয়েছি। বয়সলের মাধ্যমে তো যাবেই, যারা বয়সল ইজ ওপেন থাকবে, দূষণের যারা এগুলা বাতিল, এরার পরে যেগুলো থাকবে সবকেই ওই অফিসিয়ালি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে এটাকে কাপ করতে, এরা সবাই ব্যবসা করতে পারবে ওপেন। স্বল্প অভিবাসন ব্যয় মালয়েশিয়ায় কর্মী পাঠানো তাদের মূল লক্ষ্য বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। যতটুকু কমানো যায় এটাই তো আমাদের মেইন টার্গেট। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে ছিনিয়ে নেওয়া সার থেকে আরও 7 বস্তা উদ্ধার হয়েছে। এ নিয়ে পাওয়া গেল 107 বস্তা সার। প্রশাসনের পক্ষ থেকে করা 5 সদস্যের তদন্ত কমিটি আজ সন্ধ্যায় প্রতিবেদন জমা দেবে। গতকাল সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে ঢুকে স্থানীয়রা গুদাম থেকে 197 বস্তা সার নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ডকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই ঘটনায় ভুরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি করেছেন ডিলার। কৃষকদের কেউ এই নিয়ে কথা বলতে রাজি হয়নি। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বিশাল গ্যাসের মজুত আবিষ্কারের ঘোষণা দিল ইরান। জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে মিলেছে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাস। তেহরানের দাবি এর একটি বড় অংশই উত্তোলনযোগ্য। যদিও যুদ্ধ আর নিষেধাজ্ঞার চাপে দেশটির উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। এরপরও দীর্ঘমেয়াদে এই গ্যাস ক্ষেত্রে ইরানের বড় অর্থনৈতিক সম্পদ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের ক্ষত শুকায়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের বহু জ্বালানি অবকাঠামো। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার চাপ তো রয়েছেই, এর মধ্যেই তেহরান দিল নতুন জ্বালানি সম্পদের খবর। ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ জানান, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে মিলেছে নতুন প্রাকৃতিক সম্পদের সন্ধান। পাওয়া গেছে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাস। ইরানের দাবি এর বড় অংশই উত্তোলনযোগ্য। আনুমানিক 72 থেকে 73% উত্তোলনযোগ্য ধরে এখান থেকে পাওয়া যেতে পারে প্রায় 7.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস।
মহসেন পাকনেজাদ জানান, একই গ্যাস ক্ষেত্রে রয়েছে উত্তোলনযোগ্য পরিমাণ গ্যাস কন্ডেনসেটও। বিশাল এই আবিষ্কারের আরেকটি বিশেষত্ব এই সুইট গ্যাস, অর্থাৎ এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে গ্যাস প্রক্রিয়াজাতকরণ এবং পরিচালনার ব্যয় তুলনামূলক কম হবে। কিন্তু প্রশ্ন হলো, এই গ্যাস কবে কিভাবে তেহরানের কাজে লাগবে? যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোয় নতুন গ্যাস ক্ষেত্র থেকে দ্রুত উৎপাদন সহজ নয়, বরং লেগে যেতে পারে কয়েক বছরও। তেহরানের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধের আগে ইরানের দৈনিক গ্যাস উৎপাদন ছিল প্রায় 650 মিলিয়ন ঘনমিটার। সংঘাতের কারণে দৈনিক প্রায় 230 মিলিয়ন ঘনমিটার উৎপাদন সক্ষমতা কমে গেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত চলছে। কয়েক মাসের মধ্যে 100 মিলিয়ন ঘনমিটার সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্য রয়েছে। যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে উৎপাদন ও সরবরাহ কঠিন হয়ে পড়লেও ভূ রাজনৈতিক বাস্তবতায় ইরানের এই আবিষ্কারের গুরুত্ব কম নয়। বিশ্লেষকরা মনে করছেন, তাৎক্ষণিক কাজে না লাগলেও দীর্ঘমেয়াদে দেশটির জন্য বড় অর্থনৈতিক সম্পদ এই গ্যাস ক্ষেত্র, নিজেদের জ্বালানি সক্ষমতার শক্তিশালী বার্তাও। রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ইরানে, যা প্রায় 34 ট্রিলিয়ন ঘনমিটার। সাবরিনা নুসরাত। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন রাহেলা জ্যোতি। সঙ্গেই থাকুন।